নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। একটা নিউজ আপডেট দিয়ে আজকে শুরু করব। রাহুল গান্ধী আবার বিদেশে, তাই থাকেন। 17ই জুলাই ফিরে আসবেন। কংগ্রেস সূত্রকে কোট করে সংবাদ সংস্থা এএনআই এই খবরটা দিয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এতদিন ইডির অফিসে হাজিরা দিলেন, ডেফিনেটলি একটু বিশ্রামের দরকার ছিল। কিন্তু কংগ্রেস তার হাজিরা নিয়ে এত বিক্ষোভ দেখালো, এর ফলো আপ কি হবে? কেন্দ্রের ওপর চাপ বজায় রাখতে না পারলে তো বিরোধী ঐক্য এলোমেলো হয়ে যাবে, এবং হয়ে গেছেও। নরেন্দ্র মোদী আজ দেওঘর বিমানবন্দর উদ্বোধন করলেন। মঞ্চে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকেই হেমন্ত সমর্থন করছেন। দ্রৌপদী মুর্মু আজকাল আমাদের রাজ্যে কাটিয়ে গেলেন। তাকে কেন্দ্র করে এখন সব রাজ্যেই বিজেপি বিরোধী শিবিরে আলোচনা হচ্ছে। দেওঘরে আজ প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি ছিল। তার মধ্যে সবচেয়ে চোখ টেনেছে বৈদ্যনাথ ধামে তার উপাসনা। বাঙালির কাছে অতি পরিচিত তীর্থক্ষেত্র হচ্ছে এই বৈদ্যনাথ ধাম। গতকালও প্রধানমন্ত্রী মোদীর একটা উপাসনা নজর কেড়েছিল। নির্মীয়মান সংসদ ভবনের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উন্মোচন করেন তিনি। ওজন 9,500 কেজি, উচ্চতা 6.5 মিটার। 6,000 কেজির ইস্পাতের কাঠামোর ওপর এটিকে বসানো হয়েছে। জাতীয় প্রতীক উন্মোচনের পর নির্মীয়মান কর্মী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। তার প্রশ্ন ছিল, এটা কি ইমারত তৈরি হচ্ছে না ইতিহাস? নির্মাণ কর্মীরা জবাব দেন, ইতিহাস। এই উত্তর থেকেই জাতীয় রাজনীতিতে একটা নতুন প্রশ্ন জন্ম নিয়েছে। নতুন সংসদ ভবন কি নতুন ইতিহাস লিখবে? সংসদীয় রাজনীতিকে আমরা যে রূপে দেখে অভ্যস্ত, তা কি আমূল বদলে যেতে চলেছে? বিজেপি লোকসভার আসন বাড়িয়ে 1000 করার কথা ভাবছে, কারণ আসন বাড়লে তাদের রাজনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই নতুন সংসদ ভবনে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। 2021 সালে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি। প্রশ্ন হচ্ছে, বিজেপি চাইলেই কি লোকসভার আসন সংখ্যা বাড়াতে পারে? আইন কানুন কি কিছুই নেই? আছে, সংবিধানেই তার উল্লেখ রয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 81 সংসদে আসন সংখ্যা ব্যাখ্যা করে। অনুচ্ছেদ 81 অনুযায়ী রাজ্যগুলির জন্য বরাদ্দ লোকসভা আসনের সংখ্যা হবে 530, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 20। লোকসভা আসন সংখ্যা পরিবর্তন করা যায় না। সংবিধানের অনুচ্ছেদ 331 আবার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ব্যাখ্যা করে, যার বলে তিনি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের 2 প্রতিনিধিকে লোকসভায় মনোনীত করতে পারেন। যদিও 2020 সালের সংবিধান সংশোধনীতে এই ব্যবস্থা তুলে দেওয়া হয়। কিসের ভিত্তিতে লোকসভায় আসন বন্টন হবে তা বলা হয়েছে সংবিধানের 81 নম্বর অনুচ্ছেদের 2য় ধারায়। বলা হয়েছে, প্রতি লোকসভা আসনে সমতুল্য ভোটার সংখ্যা থাকবে। যদিও ছোট রাজ্যগুলিতে এই নিয়ম খাটবে না। প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একটি আসন থাকতেই হবে। প্রতি জনগণনার পরেই জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা পুনর্বিন্যাস করা যায়। সংবিধানের 82 নম্বর অনুচ্ছেদে সে কথাও বলা হয়েছে। সেই অনুযায়ী লোকসভা ক্ষেত্রের ভূগোল বদলাতে পারে, কিন্তু লোকসভার মোট আসন সংখ্যায় বদল আনা যাবে না। কেন? প্রথম সংবিধান প্রণয়নের সময় 81 নম্বর অনুচ্ছেদে লোকসভার আসন 500 বেঁধে দেওয়া হয়। সংবিধান অনুযায়ী 1952 সালে লোকসভার আসন সংখ্যা ছিল 497। আসন পিছু জনসংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল 7,50,000-এ। শর্ত ছিল, প্রতি 5 লক্ষ জনসংখ্যায় যেন 1-এর বেশি আসন না থাকে। 1951 সালের আদমশুমারি অনুযায়ী সংবিধানের 2য় সংশোধন হয়। প্রতি 8.5 লক্ষ জনসংখ্যায় 1টি লোকসভা আসন বেঁধে দেওয়া হয়। শর্ত ছিল, প্রতি 6.5 লক্ষ জনসংখ্যায় যেন 1-এর বেশি আসন না থাকে। লোকসভার আসন সংখ্যা শেষবার বাড়ানো হয় 1973 সালে সংবিধানের 31তম সংশোধনীতে। লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়। 1971 সালের আদমশুমারি অনুযায়ী এই আসন বৃদ্ধি করা হয়েছিল।
1976 সালে সংবিধানের 42তম সংশোধনী পাশ হয়। 42তম সংশোধনীতে অনুচ্ছেদ 81-তে তৃতীয় ধারা যোগ করা হয়। শর্ত ছিল 2000 সাল পর্যন্ত আসন সংখ্যা বদলাবে না। 2001 সালে সংবিধানের 84তম সংশোধনী করা হয়। সংবিধানের 84তম সংশোধনীতেও আসন সংখ্যা অপরিবর্তিত রেখে দেওয়া হয়। সংশোধনীতে বলা হয় 2026 সাল পর্যন্ত লোকসভার আসন সংখ্যা বাড়ানো যাবে না। বর্তমানে একজন লোকসভা সাংসদ 16 থেকে 18 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এত বেশি মানুষের কাছে পৌঁছানো একজন সাংসদের পক্ষে সম্ভব নয়। 2019 সালে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও লোকসভায় আসন বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রণব মুখোপাধ্যায় রাজ্যসভার আসন বাড়ানোর পক্ষেও সওয়াল করেছিলেন। নতুন সংসদ ভবনে মোট 1272 জনের বসার ব্যবস্থা থাকছে। লোকসভার জন্য 880, 888, রাজ্যসভার জন্য 384। অর্থাৎ ভবিষ্যতে দেশে সাংসদদের সংখ্যা বাড়বে, এটা নিশ্চিত। প্রথম লোকসভায় 497 জন সাংসদ ছিলেন, এখন তা বেড়ে 543। আগামী দিনেরও জনসংখ্যার নিরিখে লোকসভা ও রাজ্যসভার আসন বাড়বে, সেটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে কবে তা হবে। 2026 পর্যন্ত লোকসভার আসন বাড়ানো যাবে না। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে 2024-এও তিনি জনাদেশের পরীক্ষায় বসবেন। 24-এ জিতে এলে বিজেপি লোকসভার আসন বাড়ানোর পথেই পা বাড়াবে, এবং সেটা দোষের কিছু নেই। কারণ শেষবার লোকসভায় আসন বেড়েছিল সেই জরুরি অবস্থার সময়। তখন দেশের জনসংখ্যা ছিল 55 কোটির নিচে, আর বৈধ ভোটের সংখ্যা ছিল 18 কোটিরও কম। 2019-এ বৈধ ভোটার ছিলেন 88 কোটি। এখনের হিসেব ধরলে তা 90 কোটি ছাড়িয়ে গিয়েছে। অবশ্যই 50 বছরেরও পুরনো হিসেব মেনে সংসদ চলতে পারে না। লোকসভায় সাংসদ সংখ্যা বাড়ালে দেখা যাচ্ছে 10টি রাজ্যে আসন সংখ্যা লক্ষণীয়ভাবে বাড়তে পারে। তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে। পর্যন্ত লোকসভা আসন সংখ্যা বাড়ানো যাবে না। 2001 সালের সংবিধান সংশোধনীতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন একই লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর পথে হয়তো পা বাড়াবে না বিজেপি সরকার। কিন্তু জনসংখ্যা যে হারে বাড়ছে, আগামী দিনে সাংসদের সংখ্যা বাড়াতেই হবে। প্রতি 10 লক্ষ মানুষে একজন সাংসদ থাকতে হয়। বর্তমানে সাংসদ পিছু জনসংখ্যা 16 থেকে 18 লক্ষ। 2019-এ বৈধ ভোটারের সংখ্যা ছিল 88 কোটি। ভোটার অনুযায়ী 888 লোকসভা সাংসদ হওয়ার কথা। জনসংখ্যা বাড়ছে, জনপ্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখতে হলে জনপ্রতিনিধির সংখ্যা বাড়াতেই হবে। নতুন সংসদ ভবনে আসন সংখ্যা অনেক বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। তাহলে কি 2026-এ বাড়তে পারে সাংসদের সংখ্যা? তাই যদি হয়, কোন রাজ্য কত সাংসদ পেতে চলেছে? জনসংখ্যা অনুযায়ী উত্তরপ্রদেশে 80টি আসন বেড়ে হবে 143, মহারাষ্ট্রে আসন 48 থেকে বেড়ে হবে 84, পশ্চিমবঙ্গে 42 থেকে বেড়ে আসন হবে 73, বিহারে আসন 40 থেকে বেড়ে হবে 70, রাজস্থানে 25 থেকে বেড়ে 48 আসন হতে পারে, মধ্যপ্রদেশেও 29 থেকে বেড়ে 51 আসন হতে পারে, কর্ণাটকে 28 থেকে বেড়ে 49টি আসন হতে পারে, তামিলনাড়ুতে 39 থেকে বেড়ে হতে পারে 58, গুজরাতে 26 থেকে বেড়ে হতে পারে 44টি আসন, তেলেঙ্গানায় 17 থেকে বেড়ে হতে পারে 28টি আসন। উত্তর পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আসন সংখ্যা কোনো পরিবর্তন করা হবে না বলেই মনে করা হচ্ছে। এখন লোকসভায় যে সমীকরণ, তাতে আসন সংখ্যা বাড়লে সবচেয়ে লাভবান হতে চলেছে বিজেপি। বিজেপির লোকসভা আসন বেড়ে হবে 515, কংগ্রেসের লোকসভা আসন পৌঁছবে 75-এ, আঞ্চলিক দল ও নির্দল আসন বেড়ে হবে 296। উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আসন বাড়ার প্রবণতা বেশি। সেখানে বিজেপির সংগঠন শক্তিশালী। বিজেপির ঝুলিতে বেশি আসন এলে সংসদে তাদের দখল বাড়বে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সেন্ট্রাল ভিস্তা, নতুন সংসদ ভবন, লুটিয়েন্স দিল্লির খোলনলচে এবার বদলে যেতে চলেছে। এই বছরের মধ্যেই সংসদের নতুন বাড়ির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারপর নতুন ভবনেই বসবে অধিবেশন। তবে অনেকগুলো চেয়ার ফাঁকা থাকবে, কারণ 2026-এর আগে ডিলিমিটেশন শুরু করা যাবে না।
তবে সেটা একদিন না একদিন তো হবেই। আর তাই এখন থেকেই দক্ষিণ ভারতকে বঞ্চিত করার চেষ্টা নিয়ে অভিযোগ একটু একটু করে উঠতে শুরু করেছে। কর্ণাটকের কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ নিয়ে সংসদে সরব হয়েছেন। তার সিঁদুরে মেঘ তিনি দেখতেই পারেন, কারণ আর্যাবর্তে বিজেপি কিন্তু টেক্কা দিয়ে বেরিয়ে গেছে। দাক্ষিণাত্যে যদি তাদের একটু সামনে রাখা যায়, ওই আশাই আর কি। কেন এই কথা বলছি আপনারা তা বুঝতে পারবেন। যেটা বলছিলাম যে একটা বিতর্কের আঁচ কিন্তু জাগতে শুরু করে দিয়েছে অলরেডি। পেরিয়ারের অখণ্ড দ্রাবিড় নাড়ু এখনো কিন্তু আকাশ কুসুম ঠিকই, তবে উত্তর ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের যে অভিযোগ ওঠে, তখন কিন্তু দক্ষিণের নেতানেত্রীরা ওই ইস্যুতে এক হয়ে যান। হিন্দি বিতর্কের তো কোনো শেষই নেই। তা সে হিন্দি বলয়ে যদি লোকসভার আসন দ্রাবিড় ভূমির তুলনায় আরও বেশি বেড়ে যায়, তাহলে দক্ষিণ থেকে যে প্রতিবাদ আসবে সে তো খুবই স্বাভাবিক। নিয়ম বলছে লোকসভার আসন সংখ্যা ঠিক হয় জনসংখ্যার ভিত্তিতে, আর তথ্য বলছে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে পরিবার পরিকল্পনা বেশি সফল। ফলে জয়রাম রমেশরা বলছেন, জনসংখ্যার ভিত্তিতে যদি লোকসভার আসন পুনর্বিন্যাস করা হয়, তাহলে দিল্লির পাওয়ার করিডরে উত্তরের দাপট কিন্তু আরও বেড়ে যাবে। পাল্টা যুক্তিও আছে। গত 5 দশকে লোকসভায় আসন বাড়েনি, কিন্তু আর্যাবর্তে ভোটার সংখ্যা বেড়েছে। ফলে সাংসদরা নিজের কেন্দ্রের মানুষকে যতটা পরিষেবা দেওয়া দরকার ততটা দিতে পারছেন না। গোবলয়ের রাজনীতিবিদদের অনেকের মতে আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ বাধ্যতামূলক নয়, ফলে জনসংখ্যা বাড়ায় কাউকে শাস্তি দেওয়া যায় না। কিন্তু অর্ধ শতাব্দী ধরে সেটাই হচ্ছে। কম জনসংখ্যা নিয়ে দক্ষিণের নানা রাজ্য উত্তরের তুলনায় আনুপাতিক হারে বেশি জনপ্রতিনিধিকে সংসদে পাঠাচ্ছে। যেমন আসাম, ঝাড়খণ্ড, কেরলের জনসংখ্যা এবং আয়তন মোটের ওপর একই, কিন্তু কেরলে 20টি আসন, আসাম ঝাড়খণ্ডে 14টি লোকসভা আসন। সব মিলিয়ে বিতর্কের 16 আনা রসদ মজুদ। কোনো রাজ্যে জনসংখ্যা কত তার উপরই নির্ভর করবে সেই রাজ্যের কটি লোকসভা আসন থাকবে। মোটের ওপর এটাই মাপকাঠি। তার মানে যে রাজ্যে জনসংখ্যা বাড়বে সে রাজ্যে লোকসভা আসনও বাড়ার কথা। আর লোকসভা আসনগুলোর আয়তন কমানোর সিদ্ধান্ত হলেও আসন সংখ্যা বাড়তে পারে। নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে, সেখানে জায়গাও বেশি, দেশের জনসংখ্যাও বেড়েছে। ফলে আজ হোক বা কাল লোকসভার আসনও যে বাড়বে তা ধরেই নেওয়া যায়। আর এই জায়গাতেই দক্ষিণের রাজ্যগুলির আপত্তি। তথ্য বলছে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের রাজ্যগুলির পরিবার পরিকল্পনা বেশি সফল। 2050 সালের মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থানের জনসংখ্যা 40% বাড়তে পারে, আর দক্ষিণের 5 রাজ্যের জনসংখ্যা 12% কমতে পারে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে এখন লোকসভায় যান 174 জন সাংসদ, আর দক্ষিণের 5 রাজ্যের লোকসভা সাংসদের সংখ্যা 129। জনসংখ্যার হিসেবে লোকসভার আসন সংখ্যা নির্ধারিত হলে উত্তর ভারতে সেটা বাড়বে, দক্ষিণ ভারতে ভবিষ্যতে তা আরও কমে যাবে। আর এখনই যদি আসন পুনর্বিন্যাস হয়, তাহলে দক্ষিণের তুলনায় উত্তরে লোকসভা আসন বেশি বাড়বে। দক্ষিণের নানা আঞ্চলিক রাজনৈতিক দলের দাবি, এর ফলে সংসদের অন্তরে দাক্ষিণাত্যের ক্ষমতা কমবে, আর্যাবর্তের দাপট বাড়বে। যেভাবে লোকসভার আসন সংখ্যা কম থাকাই উত্তর পূর্বের বঞ্চনার কারণ বলে অনেকে মনে করেন। রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন, দক্ষিণের তুলনায় উত্তরে বিজেপির শক্তি বেশি। ফলে জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস হলে তাতে শাসক দলেরই সুবিধে হবে। কেউই যাতে বাড়তি সুবিধে না পায় সেজন্য একটা বিষয় আগে ঠিক করা দরকার। 1971-এ জনগণনার ভিত্তিতে শেষবার 1976-এ লোকসভার আসন পুনর্বিন্যাস হয়। পরে সিদ্ধান্ত হয় যে 2026 সাল পর্যন্ত আর লোকসভার আসন পুনর্বিন্যাস করা হবে না। মনে করা হয় যে 2026 সালের মধ্যে উত্তর দক্ষিণের সব রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হারে সমতা চলে আসবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেটা হয়নি। জনসংখ্যা নিয়ন্ত্রণে এখনও এগিয়ে দক্ষিণ। ফলে দক্ষিণ ভারতের নেতাদের বক্তব্য, জনসংখ্যার ভিত্তিতেই লোকসভার আসন বাড়ানো হলে ভালো কাজের জন্য পুরস্কারের বদলে তাদের শাস্তিই পেতে হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তামিলনাড়ু। ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক নয়, তা যাতে বাধ্যতামূলক করা হয় সেজন্য দীর্ঘদিন ধরেই সংঘ পরিবার সচেষ্ট। 2 সন্তান নীতি কার্যকর করার জন্য 2019 সালে সংসদে প্রাইভেট বিল আনেন বিজেপি সাংসদ রাকেশ সিনহা। তবে সংসদে গত বাজেট অধিবেশনে সরকার জানায় জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন চালুর কথা এখনই ভাবা হচ্ছে না।
যোগী আদিত্যনাথ অবশ্য তার রাজ্যে জনসংখ্যা নীতি প্রকাশ করেছেন। লক্ষ্য হল জন্মহার 2030 সালের মধ্যে 2.7 থেকে 2.1-এ নামিয়ে আনা। জনসংখ্যায় চীনকে ভারত ছাপিয়ে যাচ্ছে। এই খবর সামনে আসার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্য, পরিবার পরিকল্পনা আবশ্যিক করা উচিত। জনসংখ্যার ভারসাম্য যাতে নষ্ট না হয় সেটাও দেখতে হবে। প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য নিয়ে বিতর্ক আছে। দক্ষিণের নানা আঞ্চলিক দলের নেতাদের আবার দাবি, আইন ছাড়া তাঁরা তো এমনিতেই ভালো কাজ করছেন, এই নিয়ে বরং উত্তর ভারতের দিকে নজর দেওয়া হোক। সরকারি নানা প্রকল্পে টাকা বরাদ্দেও বহু ক্ষেত্রে জনসংখ্যার ভিত্তিতেই হয়ে থাকে। এ মাপকাঠিতেও তাঁরা বঞ্চিত বলে দক্ষিণের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এত কথা যে উঠছে তার কেন্দ্রে রয়েছে আমাদের দেশের জনসংখ্যা, তার চরিত্র ও বিন্যাস। গতকাল ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপুঞ্জ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে অদূর ভবিষ্যতে ভারতই হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সামনের বছরই চীনের জনসংখ্যার চেয়ে আমাদের জনসংখ্যা বেশি হয়ে যাবে। তারপরে থাকবে আমেরিকা, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। 2011 সালের শেষ জনগণনায় ভারতের জনসংখ্যা 121 কোটি। গত এক দশকে জনসংখ্যা বেড়েছে, কিন্তু তা নথিবদ্ধ হয়নি, কারণ কোভিডের কারণে 2021 সালে জনগণনার হয়নি। তবে অতীতে জনসংখ্যা বৃদ্ধির হারের হিসেব, বর্তমানে দেশবাসীর সংখ্যা কত তার একটা সম্ভাব্য হিসেব আছে। এই স্ট্যাটিস্টিক্যাল মডেলের ভিত্তিতেই অঙ্ক কষেছে রাষ্ট্রপুঞ্জে জনসংখ্যা সংক্রান্ত বিভাগ। রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে মানে 2022 সালে চীনের সম্ভাব্য জনসংখ্যা 142 কোটি, আর ভারতে তা 141। 2023 সালে ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। চীনকে পিছনে ফেলে ভারতই হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। বিশ্ব জনসংখ্যা দিবসে এই রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। তাতে বলা হয়েছে, আগামী দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম হারে জনসংখ্যা বাড়বে। 2030 সালে বিশ্বের জনসংখ্যা হবে 850 কোটি, 2050 সালে তা হবে 970 কোটি, 2080 সালে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে 1000 কোটি। 2021 সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে এই জনসংখ্যা। 2050 পর্যন্ত জনসংখ্যা যা বাড়বে তার অর্ধেকই বাড়বে মাত্র 8টি দেশে, যার মধ্যে রয়েছে কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপিন্স ও তানজানিয়া। 21 সালের পর বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা কমতে শুরু করবে বলেও মনে করছে রাষ্ট্রপুঞ্জ। বলা হয়েছে 2019 সালে বিশ্বের গড় আয়ু ছিল 72 বছর 8 মাস। কোভিডের কারণে 2021 সালে তা কমে হয়েছে 71 বছর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 60-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন ইন্দিরা গান্ধী। স্লোগান ছিল হাম দো হামারে দো। 2 সন্তান সেই নীতি চালু করতে চেয়েছিলেন ইন্দিরা। তবে কোনো আইন আনা হয়নি, যদিও নাসবন্দি বা গণনির্বীজকরণের নামে দমন পীড়নের অভিযোগ ওঠে। আঙুল ওঠে ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর দিকে, যার রাজনৈতিক মূল্য চোকাতে হয়েছিল পরে। 77-এ ভোটে হেরে যান ইন্দিরা। তারপর থেকে আর কোনো সরকার জনসংখ্যা কমানোয় জোর করার সাহস দেখায়নি। 8-এর দশকে গায়ের জোরে 1 সন্তান নীতি শুরু করে চীন। বলা হয় যে জোর করে 25 কোটি মহিলার গর্ভপাত করানো হয়েছিল। সেই অভিশাপ এখনো তারা করে বেড়াচ্ছে কিন্তু চীনকে। 1 সন্তান নীতি প্রত্যাহার করা হয়েছে। 2 সন্তান নীতি পেরিয়ে এখন 3 সন্তান নীতি গ্রহণ করেছে বেইজিং, কিন্তু কর্মক্ষম মানুষের সংখ্যা তারা বাড়াতে পারেনি। অর্থনীতিবিদদের একাংশ বলেন যে জনসংখ্যা বাড়া কিন্তু সবসময় খারাপ নয়। কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়া দেশের ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ স্বরূপ। দেশ যদি সঠিক নীতি নিয়ে এগোয় তাহলে মানুষই মানব সম্পদ হয়ে ওঠেন। সমাজতত্ত্ববিদরা বলছেন যে 2050-এ ভারতের জনসংখ্যা বেড়ে হবে 166 কোটি। চীনের জনসংখ্যা কমে হবে 131 কোটি। তখন ভারতে নারী পুরুষের আনুপাতিক যে হার, সেটাও নাকি সমান হয়ে যাবে। এটা একটা ইতিবাচক দিক, কিন্তু মানুষ কি মানব সম্পদ হবে? জাতীয় পরিবার স্বাস্থ্য সূচক বলছে 2035-এ ভারতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাবে। এই মাপকাঠিতে ভারতের থেকে এগিয়ে থাকবে পাকিস্তান ও আমেরিকা। দেখে নেব কোন দেশে কর্মক্ষম মানুষের হিসেবটা কেমন। পাকিস্তানে 64%,
আমেরিকায় 53%, বাংলাদেশে 47%, ভারত 46%, চীন 42%। এমনি তো চাকরি বাকরি নেই, আর সব ধান্দাবাজ রাজনীতিবিদ, কী করা যাবে? এটাই খুব প্রবলেমেটিক। দেখুন, সামলানোর জন্য শুধুমাত্র তো সরকারকেও যেমন রেসপন্সিবল থাকবে, তেমনি সাধারণ মানুষকেও রেসপন্সিবিলিটি নিতে হবে। পপুলেশন যে আমাদের বাড়ছে, সেটা কেন বাড়ছে সেটাকে কন্ট্রোল করা, স্ট্রিক্ট কোনো রুল আনা যেটা কিনা আমাদের পপুলেশনটা কন্ট্রোল করা যায়, সেটা দেখতে হবে। চাকরির অবস্থা তো খুবই খারাপ, আর না গভর্নমেন্ট চাকরি আর না প্রাইভেট সেক্টর, বোথ আর ডিফিকাল্ট টু মেনটেন অল দ্য থিংস। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যৎটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই চাপ। যা যা সিচুয়েশন আসছে আরো খারাপ হচ্ছে। হ্যাঁ, যা বাস্তবে যা পরিস্থিতি দেখছি তাতে ভবিষ্যৎ একেবারে শূন্য, ফাঁকাই বলা যায়। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।